আজকের আমি এক্সপ্লেন করতে চলেছি 2024 সালের ভারতবর্ষের সবথেকে বড় মুভি কালকি 2829 এডি। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। কালকি মুভিটি শুরু হয় আজ থেকে কয়েক হাজার বছর আগের ঘটনা দিয়ে। ঠিক সেই সময় যখন মহাভারতের যুদ্ধ চলছিল। মহাভারতের যুদ্ধে আমরা দেখি পাণ্ডবেরা কৌরবদের সেনাদের হারিয়ে দিয়েছে। অশ্বত্থামা ছাড়া কৌরবদের পক্ষের বাকি সবাই মারা যায়। মহাভারতের অশ্বত্থামা স্বয়ং অমিতাভ বচ্চন। অশ্বত্থামা যখন দেখে পাণ্ডবেরা যুদ্ধে কেবলমাত্র তার সমস্ত কৌরব বন্ধুদেরই হত্যা করেনি, বরং তার পিতা দ্রোণাচার্যকেও হত্যা করেছে, এই সব দেখে সে অত্যন্ত রেগে যায় এবং তৎক্ষণাৎ ব্রহ্মাস্ত্রকে আহ্বান করে। এই সময় অর্জুনের ছেলে অভিমন্যুর স্ত্রী গর্ভবতী হওয়ায় অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র দ্বারা তার ওপরেই আঘাত করে। এর ফলে অভিমন্যুর স্ত্রীর গর্ভে থাকা সন্তানটি ব্রহ্মাস্ত্রের আঘাতে মারা যায়। এটি দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত হারে ক্রুদ্ধ হন এবং তিনি অশ্বত্থামাকে অভিশাপ দেন যে তাকে না চেয়েও বেঁচে থাকতে হবে। অশ্বত্থামা মৃত্যু ভিক্ষা চাইলেও সেটি সে পাবে না এবং সারা জীবন যাবৎ তার শরীর থেকে রক্তক্ষরণ হবে। সে বেঁচে থেকেও নরক যন্ত্রণা লাভ করবে। যতদিন না কলিযুগ শেষ হয় ততদিন তার দেহে শ্বাসকার্য চলবে। এই অভিশাপটি পাওয়ার পর অশ্বত্থামা বুঝতে পারে সে খুব বড় ভুল করেছে। অশ্বত্থামা শ্রীকৃষ্ণের কাছে বলে সে তার ভুল বুঝতে পেরেছে এবং সে প্রায়শ্চিত্ত করতে চায় এবং শ্রীকৃষ্ণ তাকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন। তিনি বলেন এর পরে যে যুগ আসছে সেটি কলিযুগ। কলি নামক এক ভয়ানক দানব এই যুগটিতে রাজত্ব করবে। কলিযুগে বসবাসকারী মানুষদের লোভ, লালসা, রাগ, ঘৃণা ইত্যাদি থেকেই সে শক্তি লাভ করবে। সমগ্র পৃথিবী যখন কলির অত্যাচারে জর্জরিত হবে তখনই শ্রীকৃষ্ণ স্বয়ং কল্কি অবতার নেবেন এবং কলিদানবকে হত্যা করে কলিযুগের অবসান ঘটাবেন। সেই সময় কল্কি অবতার জন্মগ্রহণে নিশ্চয়ই বাধাপ্রাপ্ত হবে। আজ অশ্বত্থামা যেইভাবে একজন মাতার গর্ভে থাকা সন্তানকে হত্যা করেছে, ঠিক সেই রকমই এক মাতার গর্ভে থাকা সন্তানের রক্ষা করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এইসব ঘটনার পরেই 6000 সাল কেটে যায়। 6000 সাল পরেই বর্তমান ঘটনা দেখানো হয়। মহাভারতের যুদ্ধের পরেই পৃথিবীতে কলিযুগের সূচনা হয়। এই কলিযুগে জন্মগ্রহণ করা মানুষরা নিজেদেরকে খুবই উন্নত করেছে। তারা অনেক ডেভেলপড হয়েছে এবং অনেক উন্নত মানের টেকনোলজি তৈরি করেছে। এছাড়াও নিজেদের রক্ষার জন্য তারা অত্যন্ত পাওয়ারফুল এবং অ্যাডভান্সড অস্ত্রশস্ত্র তৈরি করেছে। কিন্তু কলিযুগের মানুষদের মধ্যে অত্যন্ত লোভ, লালসা, হিংসা ও রাগ থাকার কারণে তারা নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করে, যার পরিণামস্বরূপ যুদ্ধ হয় এবং তারা নিজেরা একে অপরকে হত্যা করার সাথে গোটা দুনিয়াটাকেই বরবাদ করে দেয়। এর ফলেই বর্তমান সময়ে আমরা দেখি পুরো দুনিয়াটাই ডিস্ট্রয় হয়ে গিয়েছে। ফলে সারা পৃথিবীতে মানুষের বসবাসযোগ্য একটি স্থান রয়েছে যার নাম কাশী, যেটা ভারতবর্ষের মধ্যে রয়েছে। এবং আমরা জানি কাশী পৃথিবীর সর্বপ্রথম শহর, অর্থাৎ মানব সভ্যতা যখন বসবাস শুরু করে তখন প্রথম কাশী শহরটি স্থাপিত হয়েছিল। এইখানে আমরা দেখি কাশী ছাড়া পৃথিবীর অন্যান্য সব জায়গায় মানুষদের বসবাসের জন্য অযোগ্য হয়ে গেছে তাদের নিজেদের মধ্যে ঘটা যুদ্ধের কারণে। কিন্তু সবার গোপনে এমন আরেকটি জায়গা আছে যেখানে মানুষ বসবাস করতে পারে, সেটি হলো শম্বালা। কিন্তু মুভির মধ্যে খুব কম লোকই জানে শম্বালা শহরটি কোথায় স্থাপিত। বিশেষ করে যারা শম্বালাতে থাকে তারাই শুধুমাত্র জানে শম্বালা কোথায় আছে। ইন রিয়েলিটি যদি বলা যায়, শম্বালা নামে কোনো শহরই এক্সিস্ট করে না। কিন্তু বুদ্ধ ধর্মাবলম্বী লোকেরা মনে করে শম্বালা নামে একটি শহর সত্যিই রয়েছে এবং সেটি হিমালয়ে অবস্থিত। কিন্তু এই শহর সম্বন্ধে কেউই জানে না। মুভিতেও ঠিক এই দৃশ্যটি দেখানো হয়েছে। শম্বালা অবস্থিত থাকলেও এর লোকেশনটি অত্যন্ত গোপনীয়। এরপরেই কাশী শহরকে দেখানো হয়। সেইখানে অনেক লোকজন বসবাস করে। তাদের মধ্যে কিছু লোক ধনী এবং বেশিরভাগ লোক অত্যন্ত গরিব, এবং যারা গরিব তাদের জীবন সেইখানে অত্যন্ত খারাপ। এর সাথেই কাশী শহরের মাঝামাঝি অবস্থিত একটি বৃহৎ চতুস্তলকীয় ইমারত। চতুস্তলকীয় হওয়ার সত্ত্বেও এটি অত্যন্ত বড়। এটি কমপ্লেক্স নামে পরিচিত। এর ভিতরে পানীয় জল, শুদ্ধ বাতাস, বন জঙ্গল, নদী, ভালো পোশাক আশাক এবং অনেক খাবার রয়েছে। এই কারণে ধনী মানুষরাই এইখানে বসবাস করে। এই কমপ্লেক্সটি অত্যন্ত সিস্টেমেটিক পদ্ধতিতে পরিচালিত হয় এবং এটিকে পরিচালনা করে সুপ্রিম ইয়াস কিং, এবং তার নিজস্ব সেনাবাহিনীও রয়েছে। একটি কমান্ডার রয়েছে যে এই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে। এই সুপ্রিম ইয়াসকিনই প্রকৃতপক্ষে কলিদানব। কাশী শহরে বর্তমানে কোনো অর্থই প্রচলিত নয়। সেইখানে অর্থের বদলে ইউনিট ব্যবহৃত হয়। কোনো মানুষ 1 মিলিয়ন ইউনিটের বদলে সেই কমপ্লেক্সে গিয়ে বসবাস করতে পারে, অর্থাৎ 10 লাখ ইউনিট দেওয়ার বদলে তাদের কমপ্লেক্সে থাকতে দেওয়া হবে। কিন্তু সাধারণ গরিব মানুষদের কাছে এত ইউনিট না থাকায় তাদেরকে বাইরেই থাকতে হয় এবং তারা 10 লাখ ইউনিট জোগাড় করার চেষ্টা করে সেই কমপ্লেক্সে থাকার জন্য। এরপরেই দেখানো হয় আমাদের মুভির মেন হিরো প্রভাসকে। মুভিতে
যার নাম ভৈরব। ভৈরব কাশী শহরেই বসবাস করে। তার কোনো পরিবার নেই, সে একাই সেইখানে থাকে এবং স্বপ্ন দেখে একদিন কমপ্লেক্সে যাবে, আনন্দের জীবন কাটাবে। কিন্তু তার কাছে 10 লাখ ইউনিট না থাকায় সে সেইখানে যেতে পারে না। 10 লাখ ইউনিট তো পরের কথা, তার কাছে কোনো কিছুই নেই। সে অন্যদের কাছ থেকে ইউনিট ধার করে নিয়ে তাদের ধারও চোকায়নি। এরপরেই দেখা যায় কাশী শহরে সম্বালা থেকে একটি স্পাই আসে এবং তার পরিচয় জানতে পারার পরে সবাই তাকে ধরতে যায়, কারণ সম্বালা থেকে আসা স্পাইকে কমান্ডারের হাতে তুলে দিলে তিনি অনেক বড় পুরস্কার দেন। এটি দেখে ভৈরবও তাকে ধরতে যায় এবং সে যুদ্ধে অত্যন্ত পারদর্শী হওয়ায় সে সব গুন্ডাদেরকে হারিয়ে সম্বালা থেকে আসা সেই স্পাইটিকে ধরে ফেলে। যদিও তাকে ধরার পরে ভৈরব জানতে পারে সে সম্বালার একজন সাধারণ নাগরিক, শুধুমাত্র কমপ্লেক্স হাউসটির তদন্তের জন্য সে এইখানে এসছে। তবুও ভৈরব তার কোনো কথাই শোনে না এবং তাকে ঘরে আটকে রেখে দেয়। পরবর্তীকালে কমপ্লেক্সের কমান্ডারের কাছে জমা দিয়ে সে 10,000 ইউনিট নেবে বলে, এবং এইভাবে জমাতে জমাতেই সে 10 লাখ ইউনিট জমা করে একদিন কমপ্লেক্সে প্রবেশ করতে পারবে। এরপরেই কমপ্লেক্সের ভিতরের সিন দেখানো হয়। সেইখানে বড় একটি ল্যাবে অনেক মেয়েরা রয়েছে এবং অনেক সায়েন্টিস্টরাও রয়েছে, তারা ওই মেয়েগুলির উপরে কোনো রিসার্চ করছে। এরপরেই কমপ্লেক্সের সুপ্রিম ইয়াস্কিন অর্থাৎ কলিকে দেখানো হয়। দেখা যায় তার শরীর অত্যন্ত দুর্বল এবং ক্ষমতাহীন হয়ে রয়েছে। কলির অবস্থা অত্যন্ত খারাপ হওয়ার কারণে সে নিজের পুরনো শক্তিকে ফেরত পেতে চায় এবং নিজেকে আরো শক্তিশালী করতে চায়। আমরা জানতে পারি কলি সাধারণ মানুষদের অত্যন্ত হারে ঘৃণা করে, কারণ সাধারণ মানুষ পরিবেশকে ধ্বংস করেছে। বিগত 6,000 বছর যাবৎ সমস্ত মানবজাতি পৃথিবীটাকে বরবাদ করে দিয়েছে, তাই সেখানে কাশী একমাত্র বসবাসযোগ্য স্থান হিসেবে রয়েছে। এই কারণেই সে ভাবে মানুষদের বাঁচার কোনো অধিকার নেই, সে সব মানুষদেরকেই শেষ করে দিতে চায়। কিন্তু তার আগে তাকে পাওয়ারফুল হতে হবে, নিজেকে ঠিক করতে এবং আরো শক্তিশালী হয়ে ওঠার জন্য কলির এক ধরনের বিশেষ লিকুইডের দরকার, যেটি একটি বিশেষ ধরনের গর্ভবতী মহিলার শরীর থেকে পাওয়া যাবে। এই কারণেই কলি বৃহৎ ল্যাব তৈরি করেছে এবং সেইখানে টপ সায়েন্টিস্টদের রেখেছে রিসার্চ করার জন্য। কলি সোলজার্সদের সাহায্যে অনেক মহিলাদের ধরে আনে ওই ল্যাবে আটকে রাখে এবং কোনো একটি স্পেশাল এক্সপেরিমেন্ট পদ্ধতির মাধ্যমে মহিলাদের সিডিং করানো হয় এবং তারা গর্ভবতী হয়। সব মহিলারাই গর্ভবতী হয় না, যেই সব মহিলারা গর্ভবতী হয় তাদের জন্য ভালো খাবার এবং পোশাক আশাকের ব্যবস্থা করা হয়, কিন্তু যারা গর্ভবতী হয় না তাদেরকে ওই ল্যাবে স্লেভ করে রাখা হয়, অর্থাৎ দাসী হিসেবে রাখা হয়। তারা ওই গর্ভবতী মহিলাদের সমস্ত রকমের দেখাশোনা করে। এরপরেই আমরা জানতে পারি কলির যে বিশেষ লিকুইডের প্রয়োজন সেটি কেবলমাত্র 121 দিন অথবা তার বেশি দিন গর্ভবতী থাকা মহিলার শরীর থেকেই নির্গত হতে পারে, অর্থাৎ কমপক্ষে 4 মাসের গর্ভবতী মহিলার পেট থেকে সেটি সংগ্রহ করা সম্ভব। কিন্তু আমরা দেখি এই ল্যাবে যেই সব মহিলাদের ওপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে তারা কেউই 90 অথবা 91 দিনের বেশি বাঁচতে পারে না, অর্থাৎ 3 মাসের মধ্যেই তারা মারা যায়। কিন্তু কলি এই এক্সপেরিমেন্ট থামায় না, কারণ কোনো গর্ভবতী মহিলা যখন 4 মাসের বেশি দিন বেঁচে থাকতে পারলে তার শরীর থেকে সেই লিকুইড সংগ্রহ করা সম্ভব হবে এবং কলি ভগবানের থেকেও শক্তিশালী হয়ে যাবে। এরপরেই দীপিকা পাদুকোনকে দেখানো হয় সে এই ল্যাবে স্লেভ হিসেবে রয়েছে, অর্থাৎ সিডিং এর পরেও সে গর্ভবতী হতে পারেনি, তাই গর্ভবতী মহিলাদের সে খেয়াল রাখে। এইখানে সেও একটি এক্সপেরিমেন্ট হয়, তার নাম রাখা হয়েছে সাম 80, অর্থাৎ SUM সাম 80। কিন্তু পরে জানা যায় আসলে সে গর্ভবতী এবং 5 মাসের গর্ভবতী, অর্থাৎ তার শরীর থেকে সেই বিশেষ লিকুইড সংগ্রহ করা সম্ভব। এটি অত্যন্ত বড় ব্যাপার, কিন্তু সাম 80 এই ঘটনাটিকে গোপন রেখেছিল এবং কাউকেই জানতে দেয়নি। কিন্তু অনেক লুকানোর পরেও একটি সোলজার এটিকে লক্ষ্য করে এবং কমান্ডারের কাছে গিয়ে সেই তথ্যটি জানায় যে সাম 80 150 দিনের বেশি গর্ভবতী। এরপরেই ল্যাবের লোকেরা তাকে ধরে নিয়ে একটি বৃহৎ মেশিনের ভিতরে রাখে এবং তার শরীর থেকে সেই বিশেষ প্রকারের লিকুইডটি সংগ্রহ করতে চেষ্টা করে। কিন্তু যখন এক্সট্রাকশন শুরু করা হয় তখন এক বিন্দু এক্সট্রাকশনের পরেই মেশিনের পাওয়ার সাপ্লাই কেটে যায় এবং মেশিনটি বন্ধ হয়ে যায়। দূরে এক মন্দিরে অশ্বত্থামা মেডিটেশন করছিল, কিন্তু হঠাৎ করেই তার মাথায় থাকা পাথরটি উজ্জ্বল হয়ে ওঠে, অর্থাৎ কালকি অবতার জন্মগ্রহণ করতে চলেছে এবং তার জন্মের পূর্বে অবধি অশ্বত্থামাকেই তাকে রক্ষা করতে হবে। অশ্বত্থামা মন্দির থেকে বেরিয়ে সেই গর্ভবতী মাতাকে খুঁজতে থাকে। অপরদিকে ল্যাবের সিন দেখানো হয়। মেশিনটি বন্ধ হয়ে যাওয়ার পর সাম 80 একটি বন্ধু সেই মেশিনের ভিতরে প্রবেশ করে এবং তাকে নিয়ে কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসে এবং তাকে এক বিশেষ সুড়ঙ্গ পথ দেখিয়ে বলে এর ওপারে সাঙ্গালার কিছু লোক তোমার অপেক্ষা করছে, তারাই তোমাকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে এবং তাকে তাড়াতাড়ি সেইখান থেকে চলে যেতে বলে এবং সে সেইখানে দাঁড়িয়ে থাকবে যাতে তাদের কেউ যেতে না বাধা দিতে পারে। আমরা এখন থেকে সাম 80কে সুমিথি বলে ডাকবো। এটি শুনে সুমিথি জিজ্ঞেস করে সে কেন এরকম করছে। তখন
সেই বন্ধুটি বলে সে সাঙ্গালার এজেন্ট, বিগত বছর ধরে এইখানেই স্লেভ হিসাবে রয়েছে। সাঙ্গালাদের মতে এক মাতার গর্ভে থেকে ভগবান জন্মগ্রহণ করবেন এবং কলির এই অত্যাচারের হাত থেকে তাদেরকে মুক্তি দেবেন, এবং সুমিতি সেই গর্ভবতী মহিলা। তাই আর দেরি না করে সে তাকে তাড়াতাড়ি এইখান থেকে চলে যেতে বলে এবং সুমিতি সেইখান থেকে বার হয়ে যায়। গিয়ে দেখে তিনজন সাঙ্গালার এজেন্ট তার অপেক্ষায় রয়েছে। তারা একটা বড় গাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব সাঙ্গালার উদ্দেশ্যে রওনা দেয়। সুমিতি ল্যাব থেকে পালিয়েছে এই খবরটা কমান্ডার জানতে পারার পর সে তার সমস্ত আর্মি তার পিছনে পাঠায় এবং শহরের বাউন্টি হান্টার্সদের মধ্যে ঘোষণা করে দেয় সুমিতিকে ধরে আনার জন্য। এরপরেই দেখা যায় সাঙ্গালাদের সেই প্লেনের ওপরে চারিদিক থেকে অ্যাটাক আসতে থাকে। তাকে ধরে নিয়ে কমপ্লেক্সে জমা দেওয়ার উদ্দেশ্যে তাদেরকে ধাওয়া করতে থাকে, কিন্তু সেই সময় এন্ট্রি হয় অশ্বত্থামার। সে এসে বীভৎসভাবে তাদেরকে মারে এবং সমস্ত সোলজার্সদেরই হারিয়ে দেয়। এরপরেই সুমিতির কাছে গিয়ে তিনি বলেন আজ থেকে সুমিতির রক্ষার দায়িত্ব একমাত্র তার, কারণ খুব তাড়াতাড়ি সুমিতি ভগবানকে জন্ম দিতে চলেছে। এরপরেই সেইখানে ভৈরব আসে। সুমিতিকে ধরে কমপ্লেক্সে জমা দেওয়ার উদ্দেশ্যেই এসেছে। অশ্বত্থামার সাথে তার ইন্টেন্স ফাইট হয়, কিন্তু অশ্বত্থামা অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে ভৈরবকে তিনি অজ্ঞান করে দেন এবং সুমিতিকে নিয়ে সাঙ্গালার দিকে চলে যান। এর কিছুক্ষণ পরেই কমান্ডার সেইখানে আসে এবং কাউকে না পেয়ে সে ভৈরবকেই আটক করতে বলে, কিন্তু ভৈরব উঠে দাঁড়ায় এবং কমান্ডারের সাথে ডিল করে যে সেই একমাত্র সুমিতিকে সাঙ্গালা থেকে নিয়ে আসতে পারবে, কারণ সে ছাড়া সাঙ্গালার রাস্তা এই কাশি শহরে কেউই জানে না। এটি শুনে কমান্ডার তার সাথে ডিল করে এবং বলে সে যদি সুমিতিকে ধরে আনতে পারে তাহলে তাকে 10 লাখ ইউনিট দিতে হবে না, এমনিতেই তাকে কমপ্লেক্সে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এরপরেই ভৈরব তার ঘরে যায় এবং সাঙ্গালা থেকে আসা সেই স্পাইটিকে ছেড়ে দেয় এবং বলে কমপ্লেক্সবাসীরা কোনোদিনও তাকে ওই কমপ্লেক্সে থাকতে দেবে না, সুতরাং কাউকে বেকার ধরে তার কোনো লাভ নেই। এটি শুনে সাঙ্গালাবাসীটি বলে এতদিন পরে সে বুঝেছে কমপ্লেক্সের লোকেরা সত্যিই অত্যন্ত বাজে, কমপ্লেক্সে যাওয়ার কথা তার না ভাবাই উচিত। তার বদলে সে সাঙ্গালাতে গিয়ে ভালো মানুষদের সাহায্য করুক, সেটাই তার জন্য সব থেকে ভালো হবে। এবং ভৈরব এই কথায় রাজি হয়ে যায়, কারণ এটি তার প্ল্যানের অংশ ছিল। এরপরেই সে সেই স্পাইটার সাথে সাম্বালাতে পৌঁছয় এবং সেইখানে গিয়েই সে সেই ছেলেটির সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে অজ্ঞান করে দেয় এবং অশ্বত্থামার রূপ নিয়ে সে সুমিতিকে নিজের সাথে নিয়ে যেতে থাকে, কিন্তু বাইরে আসতেই তার সাথে আসল অশ্বত্থামার দেখা হয়। এরপরেই তাদের দুজনের মধ্যে ইন্টেন্স ফাইট শুরু হয়। ভৈরব এইবারে প্রস্তুত হয়ে আসায় সে অশ্বত্থামাকে কড়া টক্কর দিচ্ছিল। তাদের দুজনের মধ্যে ভয়ানক যুদ্ধ হতে থাকে, কিন্তু এর মধ্যেই দেখা যায় সাম্বালার বাইরে কমান্ডার তার বিপুল সংখ্যক আর্মিদের সাথে সম্বালার ওপরে অ্যাটাক করে এবং সম্বালার ভিতরে প্রবেশ করে যায়। ফলে সম্বালার সমস্ত যোদ্ধা এবং কমান্ডারের সোলজার্সদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। দেখা যায় কমান্ডার এবং তার সোলজার্সরা সাম্বালাবাসীদেরকে বীভৎসভাবে হত্যা করছিল। পুরো সাম্বালাবাসীদের রক্তে লাল হয়ে গিয়েছিল। কিন্তু এরপরেই দেখা যায় অশ্বত্থামার সাথে ভৈরব যুদ্ধ করতে করতে কোনোভাবে অশ্বত্থামার হাতে থাকা সেই লাঠিটি ভৈরবের হাতে গিয়ে পড়ে এবং তার ফলে লাঠিটি উজ্জ্বল হয়ে যায় এবং তার মধ্যে দিয়ে আলোক রশ্মি নির্গত হতে থাকে। আমরা জানতে পারি এটি অশ্বত্থামার পরম মিত্র কর্ণের ধনুক, যেটি স্বয়ং পরশুরাম তাকে দিয়েছিলেন। ভৈরব লাঠিটিকে হাতে নেওয়ায় সেই ধনুকটি তার প্রাণ ফিরে পেয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারি ভৈরবই হলো কর্ণের রিইনকার্নেশন। ধনুকটিকে হাতে নেওয়ার পরেই ভৈরব নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পলকের নিমেষেই সে কমান্ডার এবং তার সোলজার্সদের ধ্বংস করতে থাকে। সে নিজেই কমান্ডারকে হত্যা করে। এরপরে তার হাত থেকে সেই ধনুকটি পড়ে যাওয়ায় সে আবার পুনরায় আগের মতো হয়ে যায়। তার এই রূপ দেখে সবাই অবাক হয়ে থাকায় সে সেই সুযোগের ব্যবহার করে সুমিতিকে তার সাথে কমপ্লেক্সের দিকে নিয়ে চলে যায়। অশ্বত্থামা চেয়েও তাকে আটকাতে পারে না। এরপরে কমপ্লেক্সের সিন দেখানো হয়। পূর্বে সুমিতির দেহ থেকে যে লিকুইডটি এক্সট্র্যাক্ট করা হয়েছিল সেটি নিয়ে কলির হাতে দেওয়া হয় এবং কলি সেটিকে অ্যাবজর্ব করে। এরপরেই কলির জর্জরিত দুর্বল শরীরটি অত্যন্ত শক্তিশালী এবং পেশিবহুল হয়ে ওঠে। কলি ঠিক করে সে নিজেই সুমতিকে খুঁজবে এবং তার শরীর থেকে সমস্ত লিকুইড এক্সট্র্যাক্ট করে নিয়ে অ্যাবজর্ব করবে। তারপরেই সে সব থেকে পাওয়ারফুল হবে, এমনকি ভগবানও তার সামনে নতজানু হবে। কালকি মুভিটির পার্ট 1 এইখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটি লাইক করে দেবেন। এই কালকি মুভিতে যেই পরিমাণ সিজিআই এবং ভিএফএক্স ইউজ করা হয়েছে এর থেকেই আন্দাজ করা যায় ভারতে অ্যানিমে ইন্ডাস্ট্রি প্রচুর গতিতে বৃদ্ধি পাচ্ছে। সেই দিন বেশি দূরে নেই যখন ভারতের মধ্যেই চাইনিজ অথবা জাপানিজ লেভেলের অ্যানিমে তৈরি হবে। দেখা হবে পরের ভিডিওতে।